পলকের শ্যালককে ইসির শোকজ, মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের উপজেলার প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতি। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 4 টাকা, কাল থেকেই কার্যকর, আন্তর্জাতিক প্রেক্ষাপটে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞ। রাত পোহালেই মোদির অগ্নি পরীক্ষা, লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মাতবেন 140 কোটি মানুষ, আত্মবিশ্বাসী রাহুল ও মমতাও। এবং ঈদের খুশি ম্লান করে দেয় শোকে মৃত্যুর মিছিল, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করছেন বিশেষজ্ঞ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করার অভিযোগে অপর প্রার্থী মোহাম্মদ লুৎফুল হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবও চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময়মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিলও হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্ন ভাবে। শুনানি কমিশন ব্যবস্থা নিবে। এখন এই কি করবে কি করবে কমিশন, প্রার্থী আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সহিংসতা করলে মুখোমুখি হতে হবে কঠোর শাস্তির। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচন ঘিরে বাড়ছে মন্ত্রী এমপিদের প্রভাব। স্ত্রী সন্তান এমনকি শ্যালককে একক প্রার্থী করতে চলছে সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার। কোথাও মানা হচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কঠোর হয়েছে দলীয় হাইকমান্ড। নির্বাচনে মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আজকে সকালে আমাদের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছে যে আত্মীয় স্বজন প্রার্থী, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করছে তাদেরকে এই মেসেজটা দিয়ে যে তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ না নেয় এবং তাদেরকে যেন ছেলে, মেয়ে, স্ত্রী বা স্ত্রীর ভাই, ভাগ্নে এইদেরকে যেন মনোনয়ন না দেয়, তাদের পক্ষ না নেয়। ছেলেকে এস্টাবলিশ করা, ভাগ্নাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা, বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে, এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ। কাজেই
এই দুঃসংবাদের শোনার জন্য আমরা প্রস্তুত নই। এই দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। নির্বাচন সামনে রেখে কঠোর মনিটরিং করছে কেন্দ্র, কেউ সহিংসতায় জড়ালে কোনো ছাড় নয়, এমন সতর্ক বার্তা নেতাদের। দলীয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য তার সাথে, কারণ তিনি যদি একটি পক্ষ নেয়, যদি একজন প্রার্থীর পক্ষ নেয়, হয়তো বাকি 4 জন প্রার্থী যারা রয়েছেন তারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটি তার জন্য পরবর্তী রাজনীতি এবং নির্বাচনের জন্য এটি ওই এমপি সাহেবের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তারা যথার্থ ইলেকশন করবে। সেই ক্ষেত্রে যদি আমি এমপি সাহেব আমার ছেলে জীবনে রাজনীতি করে না, আমি তাকে ওই এলাকায় নির্বাচনে দাঁড় করে মানুষকে ভয় দেখালাম, মুক্তি দেখালাম, এইটা যাতে করতে না পারে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের দলীয় সভাপতির নির্দেশ দেওয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কারাগারেও নির্যাতন থেকে রেহাই মেলেনি বিএনপি নেতাকর্মীদের, এমনকি আগুন লাগার সময়ও তারা পাননি নিরাপদ আশ্রয়, এমন অভিযোগ করেছেন দলটির সদস্য কারামুক্ত নেতাকর্মীরা। রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আমাদের আত্মীয় স্বজন দেখতে যায়, দেখতে গেলে যে স্লিপ করলেও টাকা দিয়ে স্লিপ করতে হয়। যে মারা মারছে এই বাম পায়ে আমার সর্বোচ্চ একটা নাপা আর একটা গ্যাস্ট্রিকের বড়ি দেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা, আবার কারো বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলার অভিযোগ। কারাবরণকালেও সহ্য করতে হয়েছে মানবেতর জীবন। কারাগারে থাকাকালীন সময়ের স্মৃতিগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য কারামুক্ত হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির 7টি থানার নেতাকর্মীরা। দীর্ঘ 1 সপ্তাহ আমাদেরকে ডিবি অফিসে বন্দি করে রেখেছে, নির্যাতন করে 1 সপ্তাহ পরে আমাদেরকে থানায় দিয়েছে। থানায় দিয়ে তারপরে আবার থানায় 5 দিনের রিমান্ডে নিয়েছে। একই মামলার পর 3 দিন হাজিরা দিতে হয়েছে আমার। আজকে দিছি, পরে আবার পরের দিন ডেট দিচ্ছে, আবার পরের দিন ডেট দিচ্ছে। 2 হাতে লগার লাগায় গাড়িতে ঝুলাইয়া আনছে, আবার এবার ঝুলাই নিচ্ছে। কারাগারে আগুন লাগার পরও পায়নি নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ, আর পুরো আলাদা একটি ভবনে সারাক্ষণ বন্দি করে রাখার কথাও বলেন নেতাকর্মীরা। 2বার আগুন ধরছে, আগুন ধরার সাথে সাথে যেই কারারক্ষীরা ছিল, একটা কারারক্ষীর ভিতরে ছিল না, এরা আমাদেরকে ভিতরে রাইখা এরা বের হয়ে গেছে। প্রচণ্ড মানসিক চাপে জেলখানা থাকতে হয়েছে, বিশেষ করে আমাদের প্রায় 24 ঘন্টা লকআপের মতোই আমরা এর ভিতরে বেরোতে পেতাম। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শুধু বিএনপিকে নয়, সকল মানুষকেই বন্দী করে রাখছে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায়। সকালে রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ঢাকা উত্তর বিএনপির 7টি থানার সদ্য কারামুক্ত হওয়া নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতের মতো ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে, অথচ তারা এই সাম্প্রদায়িক শক্তিকে তাড়ানোর কথা বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশে রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। আর ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আওয়ামী লীগের ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে সমালোচনা করেন তিনি। অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের খাদ্য ও পুষ্টি নিজেরাই নিশ্চিত করবে বাংলাদেশ। বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশু পালন ও জবাই করতে হবে যাতে বিদেশে রপ্তানি করা যায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রাণী সম্পদ সেবার সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করে এইসব কথা বলেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট।
রাজধানীতে প্রথমবারের মতো হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সারা দেশ থেকে খামারিরা এই প্রদর্শনীতে অংশ নেন। 400টি স্টলে উন্নত জাতের গবাদি পশু ছাড়াও নানা ধরনের পোষা প্রাণী প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন 2009-10 অর্থ বছরের তুলনায় বর্তমানে দেশে দুধ 7 গুণ, মাংস 8 গুণ, ডিমের উৎপাদন 4 গুণ বেড়েছে। জানান খামারি শিল্পে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা করা হবে। কারো কাছে মুখ খাপেকি হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেবো। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। সরকার প্রধান বলেন, এদেশের হালাল মাংসের জন্য অনেক দেশের চাহিদা রয়েছে, সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই করার আহ্বান জানান তিনি। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে। সমুদ্র সম্পদকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী একই সঙ্গে স্বাদু পানির মাছের উৎপাদন বাড়ানোরও নির্দেশ দেন। গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, যা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। পরে মাঠে নানা জাতের গবাদি পশুর প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী 64টি জেলায় 466টি উপজেলায় একযোগে এই প্রদর্শনী হচ্ছে। 2 দিন চলবে এই প্রদর্শনী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বোট ক্লাব কাণ্ডে ফেঁসে যেতে পারেন চিত্রনায়িকা পরিমণি। আদালতে পিবিআই এর তদন্ত প্রতিবেদন জমা, হাজির হতে সমন জারি। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে 4 টাকা বাড়িয়ে 166 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুনের দাম কাল থেকে কার্যকর হবে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তবে অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 15 এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর 16 এপ্রিল আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেন মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এরপর এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৃহস্পতিবারও বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশনের সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমি মনে করি খোলা বাজারে পরে প্রতিমন্ত্রী জানান, 15 ফেব্রুয়ারি ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে 4 টাকা। সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় খোলা তেল কিনতে জনগণের মাঝে আগ্রহ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বেশি বেশি খোলা সয়াবিন তেল বিক্রি করলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমে আসবে। আমার বেশিরভাগ মানুষ এখনো যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে, এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না।
তবে অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কারণেই দাম বাড়ছে দেশের বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু ভোজ্য তেলে সেটা একটু দেখতে হবে। যতটুকু তথ্য রয়েছে ততটুকু থেকে জানা যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, বরং এই যেমন স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে দামটা একটু নিম্নমুখী, যাতে খুচরা ব্যবসায়ীরা কোনো রকম সংকট তৈরি না করে এই মুহূর্তে, সেটা একটু নজর দিতে হবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সয়াবিনের দাম নিম্নমুখী বলেও জানান এই বিশেষজ্ঞ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করার অভিযোগে অপর প্রার্থী মোহাম্মদ লুৎফুল হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাব চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময়মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্ন ভাবে। শুনানি কমিশন ব্যবস্থা নিবে। এখন এই কি করবে কি করবে কমিশন, প্রার্থী আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পেয়েছে পিবিআই। এর প্রেক্ষিতে ব্যবসায়ী নাসির মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সংস্থাটি। পরিমণি সহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও আবেদন করেছে পিবিআই। প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। মাহমুদ হাসানের প্রতিবেদন। আলোচনা ও সমালোচনায় আষ্টে পৃষ্ঠে যেন মিশে আছে পরিমণির নাম। সিনেমার খবরে না থাকলেও খবরের শিরোনামে যেন তাকে থাকতেই হবে। 2021 সালের 8 জুন ঢাকার অদূরে আশুলিয়ার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই ছবির এ নায়িকা। বাদীর অভিযোগ, মদ পান করার পর পার্সেল না পেয়ে ক্লাবে ভাঙচুর করেন পরি। শান্ত করতে এসে তার আঘাতে আহত হন ক্লাবের সভাপতি নাসির মাহমুদ। এ ঘটনায় 6 জুলাই আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এর বিপরীতে পরিমণি সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন নিজেরাই নির্যাতনের শিকার হয়েছেন। তদন্ত শেষে প্রায় 3 বছর পর বৃহস্পতিবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 18/3/2024 তারিখ এই মামলার তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করে থাকে। এটা আজকে শুনানির জন্য ছিল। সেই তদন্ত প্রতিবেদনে 2টো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে। সে 2টো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের 323, 506। 323-এ আছে হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। প্রতিবেদনে পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে সংস্থাটি। আদালত আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছে।
কোর্ট তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্য-উপাত্ত এখানে আসে তবে মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না। ছেলে পদ্মকে বুকে নিয়ে অনেকবারই ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন বাংলার ছবির আলোচিত নায়িকা পরিমণি, কিন্তু সমালোচনা কখনোই তার পিছু ছাড়েননি। এই মামলাতেই পরিমণির দোষী সাব্যস্ত হলে শাস্তি যাই হোক এই নায়িকাকে যে আরও একবার সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হবে তাতে কোনো সন্দেহ নেই। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা নিহত 14 জনের মধ্যে একই পরিবারের 6 জন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ট্রাক চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা জানিয়েছে ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। হাসিবুর হাসান হাসিবের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। সারি সারি কবর খোঁড়ার এই দৃশ্যই বলে দেয় ঘটনাটি কতটা হৃদয় বিদারক। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর গ্রামের এই পরিবারের শোক যেন কোনোভাবেই কাটছে না। বুধবার ঝালকাঠির গাবখান সেতুর টোলঘরের সামনে ট্রাক চাপায় পরিবারের 5 সদস্য নিয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন হাসিবুর রহমান। প্রাইভেট কারে বরিশাল যাচ্ছিলেন হাসিবুর, সঙ্গে ছিলেন তার স্ত্রী নাহিদা আক্তার, তাদের 3 বছরের মেয়ে তানিয়া আক্তার, 1 বছরের ছেলে তাহমিদ রহমান, নাহিদার সদ্য বিবাহিতা বোন নিপা আক্তার ও তার স্বামী ইমরান। প্রাইভেট কার চালক ইব্রাহিমের বাড়িও রাজাপুরেই। স্বজনরা জানান হাসিবুর বেসরকারি পার্সেল কোম্পানি রেইনবোতে চাকরি করতেন। কয়েকদিন আগে সিলেট থেকে বরিশালে বদলি হন তিনি। বরিশালে ভাড়া বাসা দেখার জন্য তারা প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। ইমরান ও নিপা দম্পতির বিয়ে হয়েছে মাত্র 1 মাস আগে। এই ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা। ছেলে যথেষ্ট ভালো, ভাষায় প্রকাশ করা যায় না যে এই ছেলের মতন যে আমরা একটা লোক হারাইছি। কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্ট আসলে 4টা কবর আসলে এভাবে আমার জীবদ্দশায় আমি আসলে কখনো দেখি নাই। আয়ের উৎস ছিল 4 ভাই বোন মানুষ করছে, এখন ফ্যামিলি থেকে সবাই ওরা বিদায় হয়ে গেছে। আমি চাই যে এই আপনার সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এদিকে ট্রাক চালক ও তার সহযোগীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ট্রাকটি ব্রেক ফেল করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। ঘাতক ট্রাকের যে আপনার ড্রাইভার এবং সহকারী তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি মামলা হবে। আমরা ওয়েট করছি যে যারা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কেউ এসে মামলাটা বাদী হবে। ওই ঘটনায় নিহত বাকি 8 জনের বাড়িও ঝালকাঠিতেই। শোকে স্তব্ধ তাদের পরিবারের একটাই দাবি বিশৃঙ্খল সড়কে আর যেন খালি না হয় কোনো মায়ের কোল। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতি বছর ঈদ মৌসুমে মাত্রাতিরিক্ত হারে বাড়ে সড়ক দুর্ঘটনা। দিনে গড়ে প্রাণ যায় 15 জনের। প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়লেও কেন এটি রোধ করা যাচ্ছে না? সড়কে মৃত্যুর মিছিল বেড়ে চলায় প্রশাসনের গাফুলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তা আইনের কথাও বলছেন অনেকেই। বিস্তারিত সাদাত তিশাদের রিপোর্টে। ঈদ কিংবা বড় উৎসবে সড়কে বাড়ে গাড়ির চাপ। ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন চালকরা। কর্মস্থলে ফেরার তাড়নায় যাত্রীরা কেউ কেউ বেছে নেন বিকল্প পথ। এতে প্রায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। 1 সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোর 14 যাত্রী এবং ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও 14 জনের। 14 বছরে সড়কে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন হলেও কেন বাড়ছে এমন দুর্ঘটনা? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, গেলবারের চেয়ে এবারের ঈদুল ফিতরে সড়কে বেশি প্রাণহানি ঘটেছে। 4 থেকে 16 এপ্রিল 13 দিনে দেশ জুড়ে 186টি সড়ক দুর্ঘটনায় 215 জনের মৃত্যু হয়। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 1464টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 1367 জনের। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 15 জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, 8 বছরে ঈদুল ফিতরে 1978টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি 2307 জনের, আহত আরও 6022 জন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 5 বছরে সারা দেশে 28,000 সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 31,000-এর বেশি মানুষের। গড়ে বছরে প্রাণহানি 6,000-এর বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অদক্ষতাকে দুষছেন নিরাপদ সড়ক চাই সংগঠন ও বিশেষজ্ঞরা। চালক না চাইলে হেল্পারও গাড়ি চালানোর চেষ্টা করে, ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলের যে আধিক্য থাকে রাস্তায় সেটাও একটা বড় কারণ, এবং পথচারী বা জনসাধারণের বা যাত্রীদের তো অসচেতনতাও কিন্তু ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। দুর্ঘটনার কারণগুলো প্রথম হলো যে
অদক্ষ চালক যদি হয় এবং বেপরা চালক যদি হয়, চালক মনে করেন দক্ষ হতে পারে কিন্তু সে যদি তার মানসিকভাবে যদি সে বেপরা হয় এবং তার যদি একটা উগ্র মস্তিষ্ক যদি থাকে, সবসময় যদি ওভারটেকিং করার টেন্ডেন্সি তার মধ্যে যদি কাজ করে, দুর্ঘটনা ঘটবে। জরিমানার বিধান জোরদারের কথাও বলছেন তারা। একটা আইনকে যদি শক্ত না করে, শক্তিশালী না করে এবং সেই আইনকে যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি কি দিয়ে আপনি আমাকে বলেন তো সড়ক দুর্ঘটনা আপনি কমাবেন কি দিয়ে? মুখ দিয়ে, মুখের কথা। ঈদের আগে যেমন মনিটরিংটা থাকে, ঈদের পরেও মনিটরিংটা থাকতে হবে, গতিসীমা যাতে চালকরা মেনে চলে সেই বিষয়ে নজরদারি এবং আইন প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। রাত পোহালে মোদির অগ্নি পরীক্ষা, লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মাতবেন 140 কোটি মানুষ, আত্মবিশ্বাসী রাহুল ও মমতাও। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সম্পর্ক জোরদার করতে নতুন করে ভাবতে হবে। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও জলবায়ু পরিবর্তনের লেন্স দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেবার আহ্বান জানান পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চলতি মাসের 22 তারিখ থেকে 4 দিনব্যাপী শুরু হতে যাচ্ছে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব বিসিডিপি বিষয়ে উন্নয়ন অংশীদারদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী উন্নয়ন অংশীদারদের সাথে সরকারের সম্পর্ক জোরদারে তাগিদ দেন, যেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পরিমাণ অর্থ দরকার তা জোগাড় করা সহজ হয়। প্রথম যে জিনিসটি আমি ভাবছিলাম তার মধ্যে একটি হলো আমরা কিভাবে আমাদের উন্নয়ন অংশীদারদের সাথে অংশীদারিত্বের পুনর্বিবেচনা করতে পারি, কিভাবে আমরা আমাদের সম্পদের আরো দক্ষ ব্যবহার করতে পারি, কিভাবে অংশীদারেরা আরো প্রদান করতে পারেন, কিভাবে আমরা ডুপ্লিকেশন, ফ্র্যাগমেন্টেশন, ওভারল্যাপিং এড়াতে পারি, বাংলাদেশ কিভাবে প্রকল্পগুলোর মালিকানা নিতে পারে, আমরা কিভাবে বলতে পারি যে আমরা এডিবি বা ইউএনডিপি প্রকল্পের চেয়ে বাংলাদেশি প্রকল্পের দিকে তাকিয়ে আছি। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, চ্যালেঞ্জিং হলেও জলবায়ু সম্পর্কিত প্রকল্পগুলোর জন্য অর্থের প্রাপ্যতা বাড়াতে এ অংশীদারিত্ব প্রয়োজন। এই বিষয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক গঠিত কার্যনির্বাহী কমিটি নীতিগত ঘাটতি মোকাবেলা এবং প্রযুক্তিগত সহায়তা দিবে। কিছু চ্যালেঞ্জ আছে, ওভারল্যাপিং এবং ডুপ্লিকেশনও আছে। আমাদের দেখতে হবে কিভাবে উন্নয়ন প্রকল্পগুলো জলবায়ু পরিপ্রেক্ষিতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আরো অনেক সীমাবদ্ধতা থাকবে, তাই আমাদেরকে শক্তিশালী করার জন্যই এই আলোচনা। সর্বোপরি সরকারি এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার অংশীদারিত্বে ন্যাপ এক্সপো সফল করার আহ্বান জানান বক্তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।